নমস্কার। তোমরা জানো পশ্চিমবঙ্গ সরকার থেকে লকডাউন চলাকালীন তোমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া www.banglashiksha.gov.in ওয়েবসাইটে ক্লাস ভিত্তিক বিভিন্ন মডেল অ্যাক্টিভিটি টাস্কও দেওয়া হয়েছে। যারা এই অ্যাক্টিভিটি টাস্কগুলো কিভাবে ডাউনলোড করতে হবে তা জানো না, তাদের জন্য উপরে দেখো একটি আই চিহ্ন এসেছে, সেখানে তোমরা ক্লিক করলে একটি ভিডিও আসবে, তাতে তোমাদের সমস্তটা পরিষ্কার হয়ে যাবে। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 ও টাস্ক 2 দুটোই আলোচনা করব। তোমাদের ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, টাস্ক 2 আলোচনার সময় আমি একটি জ্যামিতির ট্রিক সম্পর্কেও দেখাবো। শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1। এক নম্বর কোয়েশ্চেনে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ বি সি বাস্তব, এ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্ত লেখো। সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্ত হচ্ছে নিরূপক সমান 0। তোমরা সকলেই জানো নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হচ্ছে নির্ণেয় শর্ত। চলে আসা যাক 2 নম্বর অঙ্কে। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? এটা হচ্ছে বৃত্তটি, ও হলো কেন্দ্র, এ বি সে জ্যা, তাহলে ও এম এখানে লম্ব বলা হয়েছে, ও এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ও ইকুয়াল টু 10 সেমি। ও এম যেহেতু এ বির ওপর লম্ব, আমরা জানি যে কোনো কেন্দ্র থেকে জ্যায়ের ওপর লম্ব টানা হলে লম্বটি ওই জ্যাকে কী করে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এ এম কী হবে, এ বির অর্ধেক হবে, তাহলে হাফ অফ এ বি, এম ইকুয়াল টু হাফ ইন্টু 12 সেন্টিমিটার বলা ছিল যেহেতু এ বির দৈর্ঘ্য, তাহলে 6 সেমি পেয়ে যাবো এম এর মান। এবার ও এম কীভাবে আমরা পেতে পারি, ও এ এম যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলেই আমরা ও এম এর মানটা পেতে পারবো, এবং শেষ পর্যন্ত পেয়ে যাচ্ছি ও এম এর মান কত দেখো 8 সেন্টিমিটার। চলে আসা যাক নেক্সট প্রশ্নে। বলেছে দেখো দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে? ধরা যাক দুটি ঘনকেরই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে প্রথমটির এ, পরেরটির হচ্ছে বি। তাহলে ঘনক দুটির আয়তন অনুপাত 1:8 হলে আমরা লিখতে পারছি a কিউব ইস টু বি কিউব ইকুয়াল টু 1:8, অর্থাৎ a বাই বি ইকুয়াল টু কত আসবে 1/2। এবার যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত বের করতে বলা হয়েছে, তাহলে আমরা 6a² বাই 6b² অনুপাতটা বের করতে পারবো, কত আসবে 1:4। তাহলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত কত পেলাম আমরা 1:4 পেলাম। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর বলা হয়েছে 400 টাকা 2 বছরের সববৃদ্ধি মূল 441 টাকা চক্রবৃদ্ধি সুদে ক্যালকুলেট হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তো বুঝতেই পারছো এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, এবং চক্রবৃদ্ধি সুদের আমাদের সূত্র কী হয়, যে সমূল চক্রবৃদ্ধি সমান সমান পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n হয়, যেখানে পিটা হচ্ছে মূলধন, আর হলো বার্ষিক সুদের হার, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ যে সময়টা থাকবে বছরে। তাহলে আমরা মানগুলো এখানে বসিয়ে দিতে পারি। আমাদের অ্যামাউন্ট অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি বলা আছে 441, মূলধন বলা আছে 400, আর তো আরই হবে কারণ আরের মানটা আমরা নির্ণয় করব, এনের জায়গায় আমরা 2 বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো ক্যালকুলেট করে আমরা পরিষ্কার বুঝতে পারছি আরের মান কত পেয়ে যাচ্ছি 5, অর্থাৎ শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 5%। নেক্সট চলে আসো 5 নম্বরে। দেখো কি বলা আছে, এক্স 12 ওয়াই 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তা আমরা জানি কয়েকটি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা কি লিখতে পারি, x/12 ইকুয়াল টু 12/y ইকুয়াল টু y/27 এরকম লিখতে পারি। তাহলে প্রথম দুটো থেকে আমরা কি পাচ্ছি, বজ্রগুণ করলে তোমরা পেয়ে যাবে xy ইকুয়াল টু 12 × 12 মানে 144, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এবং পরের দুটো থেকে আমরা পেয়ে যাচ্ছি y² ইকুয়াল টু 12 × 27, অর্থাৎ y² আমরা ভেঙে লিখতে পারবো, তারপর y এর মান এখান থেকে পেয়ে যাচ্ছি 18। এবার স্পষ্টতই এই 1 নম্বর সমীকরণটা যদি ইউজ করি এবং y এর মান এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি x এর মান কত 144/18 অর্থাৎ 8 আসবে কিন্তু। নেক্সট প্রশ্ন দেখো, এটি জ্যামিতির অঙ্ক আছে, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু হলে অ্যাঙ্গেল ওবিসি যদি 60 ডিগ্রি হয় তাহলে ওসি এর মান নির্ণয় করো। তো এটা হচ্ছে সেই ও কেন্দ্রীয় বৃত্ত যার এ বিটা হচ্ছে ব্যাস, অর্থাৎ নিশ্চয়ই ও এ বির ওপরেই অবস্থিত হবে। এবার সি বৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু, ধরে নিচ্ছে সি এখানে রয়েছে। এবার এখানে
ও বি সি এর মান বলা আছে কত 60 ডিগ্রি, তাহলে তোমাকে ও সি এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এই কোণটা নির্ণয় করতে হবে। দেখা যাক, ওবিসি ইকুয়াল টু ওসিবি ইকুয়াল টু কিন্তু 60 ডিগ্রি হবে। কেন? কারণ এই ত্রিভুজের ওসি আর ওবি দুটোই তো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই ওসিবি কোণ আর ওবিসি কোণ এই দুটো সমান হবে। এবার আমরা এখান থেকে বিওসি কোণটা কিন্তু নির্ণয় করতে পারবো, কারণ ত্রিভুজের যদি অ্যাঙ্গেল সাম প্রপার্টি ইউজ করি, অর্থাৎ তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে তোমরা পেতেই পারবে যে বিওসির মান কত আসবে, 180 মাইনাস 60 যোগ 60 মানে 60 ডিগ্রি। এবার তোমরা ও এ সি, এই ও এ সি কোণ সমান, দেখো তো বিওসি এই কোণের অর্ধেক বলতে পারবে কিনা বলো তো? কোথা থেকে হচ্ছে? এটা হচ্ছে একই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই প্রপার্টি ইউজ করে কিন্তু হচ্ছে। দেখো, এই বৃত্তচাপের উপর অবস্থিত এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হলো বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ যদি কেন্দ্রস্থ কোণের অর্ধেক বলি, তাহলে ও এ সি ইকুয়ালস টু হাফ ইন্টু বিওসি হয়। তাহলে ও এসির মান কত আসছে? হাফ ইন্টু 60 ডিগ্রি, অর্থাৎ সমান সমান আমরা পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। তাহলে ওসি এর মানও 30 ডিগ্রি হবে, কারণ কি এখানেও ও এ ইকুয়াল টু ওসি দেওয়া ছিল। ঠিক আছে, 7 নম্বর অঙ্কটা দেখো, বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, শতকরা কত বৃদ্ধি পাবে। কীভাবে বের করবো আমরা? ধরা যায় ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক, তাহলে তোমরা সমগ্র তলের ক্ষেত্রফল কত পাবে? আমরা জানি সূত্রটা কি হয়, 6a² হয়, কারণ ঘনকের কটা তল হয়? 6টা তল। তাহলে 6টা তলের প্রত্যেকটা যদি স্কোয়ার করে হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a² বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল। এবার ঘনকটির বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে কি হবে? a প্লাস এ ইন্টু 50/100 একক, অর্থাৎ এখানে কাটাকুটি করলে হাফ আসবে, তাহলে a প্লাস a/2 ইকুয়াল টু কত? 3a/2 একক পাচ্ছি। তাহলে এটা যদি এখনকার বাহু হয়, সেই অনুযায়ী সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6 ইন্টু এখনকার বাহুর স্কোয়ার, সমান পাচ্ছি আমরা ক্যালকুলেট করে 27a²/2 বর্গ একক সমগ্র তলের ক্ষেত্রফল, নতুন সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল? নতুন মাইনাস পুরাতনটা, তাহলে মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 27a² মাইনাস 12a²/2, অর্থাৎ পেয়ে যাচ্ছি কত? 15a²/2 বর্গ একক। তাহলে বলো তো শতকরা কত বৃদ্ধি হলো? আমরা শতকরা বৃদ্ধি মানে যেটা বুঝি সেটা হচ্ছে যে মূল ক্ষেত্রফলে কতটা বৃদ্ধি পেল এবং 100তে শেষে কতটা বৃদ্ধি পেল। তাহলে মূল ক্ষেত্রফল 6a² বৃদ্ধি পেল 15a²/2, তাহলে আগে 15a²/2 হবে, তাকে ভাগ হবে 6a² দিয়ে, গুণ 100, তাহলে শেষে ক্যালকুলেট করে তোমরা পেয়ে যাচ্ছ 125। ঠিক আছে, কথা না বাড়িয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্কের সেকেন্ড পার্ট শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? বুঝতেই পারছো, এটা সরল সুদ চ্যাপ্টারের অঙ্ক। তো এখানে যেহেতু মূলধন বলা নেই, সেই জন্য আমরা x টাকা ধরে নিয়েছি, সময় n বছর, বার্ষিক সুদের হার 8%। তোমরা জানো ফর্মুলাটা হয় I = PRT/100, যেখানে পিটা হলো মূলধন, আর বার্ষিক সুদের হার, টি হচ্ছে সময়, অর্থাৎ যত বছর সেটা। মানগুলো বসিয়ে দিচ্ছি। I অর্থাৎ মোট সুদ, প্রশ্নে বলা আছে PNR/25, বসিয়ে দিলাম। PX, আর হচ্ছে এখানে স্মল আর। এবার টি অর্থাৎ টাইম, n বছর, n এর মান বসিয়ে দিয়েছি, তাহলে তোমরা পেয়ে যাবে x এর মান, অর্থাৎ মূলধনটা কত? 4p, 4 ইন্টু স্মল p, এই যে এই পিটা এখানে ইউজ হয়েছে। ওকে, চলে আসা যাক নেক্সট অঙ্কে। দেখো এখানে বলা হয়েছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? তোমরা সকলেই জানো যে লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ যে কোনো পিলার যেমন আকারের হয়, গোলাকার পিলারগুলো, ভূমি যেগুলোর বৃত্তাকার হয়ে থাকে, সেগুলো এক একটা চোঙ হয়ে থাকে। আর ভূমি যেহেতু বৃত্তাকার বললাম, অর্থাৎ ভূমির পরিধির সূত্র কী হবে? 2πr সূত্র দিয়ে আমরা বের করতে পারি। আর উচ্চতা আমরা জানি h দিয়ে প্রকাশ করা হয়, ব্যাসার্ধ আমরা জানি r দিয়ে প্রকাশ করা হয়। তো যেহেতু বলেছে উচ্চতার অনুপাত 1:2, তাহলে আমরা লিখতেই পারি h1:h2 1:2, এবং ভূমির পরিধির অনুপাত 3:4, অর্থাৎ 2πr1:2πr2 = 3:4। এখানে 2π ক্যান্সেল হলে আমরা পাচ্ছি r1:r2 3:4। এবার চোঙ দুটির আয়তনের অনুপাত বলা হয়েছে। আয়তনের আমরা সূত্র জানি, চোঙের ক্ষেত্রে হয়
পাই আর স্কোয়ার এইচ। তাহলে যেহেতু দুটো লম্ববৃত্তাকার চোঙের কথা বলা হয়েছে, আমরা এখানে লিখতে পারছি পাই আর ওয়ান স্কোয়ার ইন্টু এইচ ওয়ান ইস টু পাই আর টু স্কোয়ার এইচ টু। পাই ক্যান্সেল হলে আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান ইস টু আর টু স্কোয়ার এইচ টু। এখানে পেয়ে যাচ্ছি আমরা ক্যালকুলেট করে 9:32। নেক্সট অঙ্কে কী বলা আছে দেখো, একটি বৃত্তের দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব, এবি 4 সেমি এবং এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো এখানে আমি চিত্রটা অঙ্কন করেছি দেখো, এখানে এবি এবং এসি দুটি জ্যা এবং এরা পরস্পর লম্ব, অর্থাৎ বি এসি এই কোণটা কত 90 ডিগ্রি। যেহেতু এবি এবং এসি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তোমরা জানো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, সেই কনসেপ্ট দিয়ে আমরা কি বলতে পারছি, এখানে বিসি কি বলা যাবে, ব্যাস বলা যাবে এই বৃত্তের। যদি বিসি বৃত্তের ব্যাস হয় তাহলে যে ব্যাসার্ধ নির্ণয়ের কথা বলেছে, বিসির অর্ধেকই ব্যাসার্ধ হবে, হাফ অফ বিসি ব্যাসার্ধ। তাহলে হাফ অফ বিসি আমরা কি কোথা থেকে বের করতে পারবো, এখানে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করি তাহলেই হয়ে যাবে। রুট ওভার এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আমরা এর সঙ্গে ইউজ করছি, তাহলে হাফ ইন্টু দিস, অর্থাৎ পেয়ে যাচ্ছি কত 2.5 সেন্টিমিটার। নেক্সট যে অঙ্কটা আছে সেটা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটো সংক্রান্তই। তো দেখা যাক, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তো আমাদের মূলধন বার্ষিক সুদের হার দুটোই যেহেতু নির্ণয় করতে বলেছে, এই দুটো আমাদের প্রথমে ধরে নিতে হবে। মূলধন ধরছি পি টাকা, বার্ষিক সুদের হার ধরছি R%। এবার 2 বছরের সরল সুদ যেহেতু বলা আছে 8,400 টাকা, তাহলে আমরা PTR/100 এই সূত্রটা ইউজ করে যে ইকুয়েশন পেয়ে যাচ্ছি, প্রথম ইকুয়েশন সেটা হচ্ছে PR/100 ইজ ইকুয়াল টু 4200। ইকুয়েশন নাম্বার 1 দিলাম এটাকে। এবার দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলা আছে 8,652 টাকা। চক্রবৃদ্ধি সুদের কি সূত্র হয়, P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে সময়টা বসে বছরে, মাইনাস 1 থার্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 8652। তো এখানে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি যে P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 2 যে রয়েছে, এখানে স্কোয়ারের আমরা সূত্র ইউজ করলাম, তাহলে 1 প্লাস 2R/100 প্লাস R স্কোয়ার বাই 10,000 মাইনাস 1, 1 ক্যান্সেল হয়ে গেলে এখানে পাচ্ছি PR/100 ইন্টু 2 প্লাস R/100 ইজ ইকুয়াল টু 8652। তাহলে 4200 ইন্টু 2 প্লাস R/100 ইজ ইকুয়াল টু 8652, অর্থাৎ এখানে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব অ্যান্সারটা আসছে আর এর মান কত 6। এবার 1 নম্বর সমীকরণটা আমরা যদি লক্ষ্য করি, তাহলে 1 নম্বর সমীকরণে আমরা কি দেখেছিলাম দেখো, আনসার কি ছিল, PR/100 ইজ ইকুয়াল টু 4200। এখানে আমরা আর এর মানটা বসিয়ে দিলেই যেটা পি এর মান পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 70,000, অর্থাৎ 70,000 টাকা। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ কি বলা আছে দেখা যাক, যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও r+1 হোল স্কোয়ার বাই r ইজ ইকুয়াল টু b² বাই ac। ধরে নেওয়া যাক যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই যে দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো কি 1:r, মানে আমরা আলফা হিসেবে ধরতে পারি, একটি আলফা হলে আরেকটা কি হবে আর আলফা। তাহলে বীজদ্বয়ের যোগফলের সূত্র থেকে পাচ্ছি আলফা প্লাস আর আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আলফা কমন নিলে পাওয়া যাচ্ছে 1 প্লাস আর আলফা ইন্টু 1 প্লাস আর ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। এবার বীজ দুটো যদি গুণ করা যায়, অর্থাৎ গুণফলের সূত্র আলফা ইন্টু আর আলফা, তাহলে আমরা পাবো আর আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। এটাকে আমরা 2 নম্বর দিয়ে দিচ্ছি। এবার 1 নম্বর সমীকরণকে যদি 2 নম্বর সমীকরণ দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে পাবো আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ বাই সি। ঠিক আছে, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি ক্যালকুলেট করে r+1 হোল স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। প্রমাণিত। এরপর দেখো তোমাদের 5 নম্বর প্রশ্নে একটি উপপাদ্য করতে বলা হয়েছে। কোন উপপাদ্যটা দেখো, তোমাদের পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর 60-এ এই উপপাদ্যটা কিন্তু রয়েছে। তো আমি আরেকবার তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। বলেছে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। তাহলে কি প্রমাণ করতে হবে, যদি
ব্যাস নয় এরূপ কোনো একটি জ্যা, অর্থাৎ ধরে নিচ্ছি এটা এখানে এবি, জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো একটি সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই ওডি যদি এবিকে সমদ্বিখণ্ডিত করে মানে ডি মধ্যবিন্দু হয়, তবে আমাদের দেখাতে হবে যে এই জ্যায়ের ওপর ওডি কি হবে, লম্ব হবে। ওকে, অর্থাৎ ওডি লম্ব এবি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখা যাক। তো তোমরা আশা করছি প্রদত্ত, প্রমাণ করতে হবে এবং অঙ্কন তোমরা সকলেই বুঝতে পারছো। তো অঙ্কনটা আমি আগে থেকে করে নিই, তোমাদের সামনে আমি অঙ্কনটা করে নিচ্ছি। ও এ যুক্ত করতে হবে এবং এখানে ও বি যুক্ত করতে হবে। তো ও আর ও বি আমি যুক্ত করে নিয়েছি। এবার আমরা সরাসরি চলে আসছি প্রমাণে। ঠিক আছে, তো প্রমাণে আমরা কি করছি দেখো, এখানে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, ওএডি এবং ওবিডি। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা বুঝতেই পারছি যে ও এ আর ওবি এই দুটো সমান, কারণ এই দুটোই হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ। এবার এডি আর বিডি এই দুটো তো সমান হবেই, কারণ ওডি আমরা বলেছিলাম এবির মধ্যবিন্দু, তাহলে এডি ইকুয়াল টু বিডি। এবার এই যে ওডি বাহু রয়েছে, এটা এই দুটো ত্রিভুজের মধ্যেই আছে, অর্থাৎ ওডিটা সাধারণ বাহু। তাহলে দেখো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে তিনটি বাহুর সাথে এই ত্রিভুজের তিনটি বাহু সমান হয়ে গেল। তাহলে কি বলতে পারছি, এই ও এ ডি ত্রিভুজ আর এই ও বিডি ত্রিভুজ এই দুটো কি হয়ে গেল, সর্বসম। আবার আমরা জানি সর্বসম ত্রিভুজের কি হয়, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশগুলো আবার সমান হয়। তো এটা সর্বসম হলো কোন শর্ত অনুযায়ী, বাহু 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 এই শর্ত অনুযায়ী কিন্তু সর্বসম হলো, কারণ তিনটে বাহুর সাথে তিনটা বাহু সমান হয়েছে এখানে। এবার যে আমাদের এই কোণটা কি করতে হবে, 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে ওডি এ ইকুয়াল টু ওডিবি, এই দুটো কোণ তো অবশ্যই সর্বসম ত্রিভুজের প্রপার্টি থেকেই বলতে পারছি এই দুটো সমান হবে। এবার ওডি যেহেতু এবির ওপর দণ্ডায়মান, তাহলে এই দুটো কোণের যোগফল কত, 180 ডিগ্রি। আবার এই দুটো কোণ কি পরস্পর সমান, তাহলে এক একটা কোণ কত করে হবে, 90 ডিগ্রি করে হবে, কারণ অর্ধেক করে, পরিষ্কার বুঝতে পারছো। তাহলে প্রমাণ হয়ে গেল। এটা আমরা লম্ব প্রমাণ করতে চাইছিলাম, লম্ব প্রমাণ কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তোমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস এখানে বলি। দেখো, এই যে আমি বৃত্তটা এঁকেছি, এটা কিন্তু আমি কম্পাসের সাহায্য ছাড়া এঁকেছি। তোমাদের মনে হচ্ছে না যেটা সম্পূর্ণ, দেখো কি সুন্দর একটা বৃত্ত হয়েছে, একদম নিখুঁত একটা বৃত্ত হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে নিখুঁত এরকম বৃত্ত আঁকতে পারো, এবং সত্যিই এটা কম্পাসের সাহায্য ছাড়াই তোমরা আঁকতে পারো। কিভাবে দেখবে, চলো একবার দেখে নিই। দেখো, আমি এই আঙ্গুলটাকে আমি কেন্দ্র হিসেবে ধরবো, আর এই কলম দিয়ে কি করব, বৃত্তটা আঁকবো। তাহলে দেখো কিভাবে করে আমরা খুব সুন্দর একটা বৃত্ত আঁকতে পারি এবং কম্পাসের সাহায্য ছাড়াই। দেখেছো, খুব সুন্দর একটা বৃত্ত হয়েছে। দেখো একটু স্পষ্টভাবে তোমাদের দেখাচ্ছি। তোমাদের কোনো সময় যদি দেখো যে তোমাদের সামনাসামনি কম্পাস নেই, এমন কোনো একটা পরিস্থিতিতে পড়েছো, সেই সময় কিন্তু তোমরা এই পদ্ধতি অবলম্বন করে নিজেরা বৃত্ত আঁকতে পারো। অবশ্যই তোমরা এই পদ্ধতি কোনোভাবেই সম্পাদ্যের সময় অ্যাপ্লাই করবে না। কোন সময় অ্যাপ্লাই করতে পারো, উপপাদ্যের ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ওকে, চলো আরেকটা চোঙের প্রবলেম রয়েছে, তো দেখা যাক চোঙের প্রবলেমটা। দেখো, 6 নম্বরে তোমাদের যে চোঙের প্রবলেমটা রয়েছে, সেটা হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো, অর্থাৎ ব্যাসার্ধের 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন 539 ঘন সেমি বেশি হতো। চোঙটির উচ্চতা কত হবে? এর আগে পরিমিতির সূত্রের ভিডিওতে আমি চোঙের বিভিন্ন সূত্রগুলো আলোচনা করেছি। যাদের অসুবিধা রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে সূত্রের না হয় হচ্ছে লিঙ্কটা আমি আবার দিয়ে দেবো, তোমরা সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো শুরু করা যাক। ধরা যাক চোঙের ব্যাসার্ধ 8 ডেসিমিটার। তো ব্যাসার্ধ কি বলেছিল, ব্যাসার্ধকে দ্বিগুণ করলে উচ্চতা পাওয়া যাবে। তাহলে উচ্চতাটা কত, 2r/ডেসিমিটার। এবার আয়তনের সূত্র হয় চোঙের ক্ষেত্রে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই অনুযায়ী বললে কত হবে, পাই ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধের স্কোয়ার, ইন্টু এইচ, এইচ মানে কি উচ্চতা। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 2πr3। ওকে, এখন যে বলেছে উচ্চতা যদি 6 গুণ হতো তাহলে কি হতো, উচ্চতা 6 গুণ হলে আয়তন হতো পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 6r, কারণ সেই সময় উচ্চতাটা কত, 6 গুণ হয়ে যেত। তাহলে পেয়ে যাচ্ছি কত, 6πr3। এবার বলেছে যে 6 গুণ হলে কি হতো, চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে এখন যে নতুন আয়তন পেলাম, সেখান থেকে আগের আয়তনের যে ডিফারেন্স হবে সেটাই হচ্ছে 539। তাহলে 6πr3 - 2πr3 = 539। তাহলে পাচ্ছি কত, 4πr3 = 539। পায়ের মান বসালাম 22/7,
তাহলে দেখো তোমরা ক্যালকুলেট করে স্পষ্টতই বুঝতে পারছো আসছে আর এর মান কত 7/2। আর চোঙটির উচ্চতা যেহেতু অরিজিনালি 2 গুণ করলে পাওয়া যাবে ব্যাসার্ধের সাথে, তাহলে 7/2 এর সাথে 2 দিয়ে গুণ করলে কত পাচ্ছি 7 ডেসিমিটার। ওকে, আজকের জন্য এতটুকুই থাক। যারা যারা চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি টিপে দেবে। থ্যাংক ইউ।